হ্যালো, শোনা যাচ্ছে? দেখো, তাহলে মোটামুটি শুরু করা যাবে। আচ্ছা, আমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে, ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এটা হচ্ছে আমাদের ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার। চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। সো যে কোনো ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার পড়তে গেলে বা বুঝতে গেলে আগে সেগুলো কোন জনরাতে লেখা হয়েছে, মানে কোন ক্যাটাগরিতে লেখা হয়েছে, কে লিখেছেন, কোন সময় লিখেছেন, সেই সময়কার পরিস্থিতি, সিচুয়েশন, এইগুলো কিন্তু বোঝাটা ভীষণ জরুরি। নাহলে কিন্তু সমস্যাটা তৈরি হবে। সো বিষয়টা খুব স্বাভাবিকভাবে আমাদেরকে বুঝতে হবে। কারণ মাধ্যমিক অবধি তোমরা যা পড়েছো তার সাথে কিন্তু মোটামুটি আমাদের যদি ধরি বা আলোচনা করি, তাহলে কিন্তু এখানে কিছু মৌলিক ফারাক আছে। এখানে অনেক ইন ডিটেল পড়াশোনার ব্যাপার রয়েছে। এই যে জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। খুব ডিটেলে পড়াশোনা আছে, তো স্বাভাবিকভাবে অনেক বেশি আলোচনা আমাদের বিষয় থেকে যায়। এগুলো আমাদেরকে বুঝতে হবে। সো আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। আচ্ছা, রাইটারের নামটা আমার এখানে দেখতে পাচ্ছি, লেখা আছে আর কে নারায়ণ। ইম্পর্টেন্ট। আর কে নারায়ণের একটা টেক্সট মোটামুটি আমি যদি বলি, তোমরা মাধ্যমিকে পড়েছিলে, ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার ছিল। আচ্ছা, ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে ফাদার্স হেল্প, যেখানে আমাদের স্বামী ছিল, স্বামীনাথন, এবং সাথে ছিল তার টিচার স্যামুয়েল, যাকে কিন্তু বিভিন্ন অভিযোগ করতে তিনি গিয়েছিলেন তার বিরুদ্ধে হেডমাস্টারের কাছে। অ্যাকচুয়ালি ঘটনাটা তা ছিল না, আমরা সবাই পড়েছি। আচ্ছা, এই আর কে নারায়ণের অন্যতম একটি ভাইটাল ইম্পর্টেন্ট শর্ট স্টোরি হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। আচ্ছা, এই অ্যাস্ট্রোলজার কথাটা মানে বুঝতে হবে, যেটাকে আমরা জ্যোতিষী বলি। বলা হয় যিনি টেকনিক্যালি মানুষের ভাগ্যকে নাকি প্রেডিক্ট করতে পারেন, ভবিষ্যৎবাণী সম্বন্ধে বলতে, ভবিষ্যৎবাণী করতে পারেন, তাকে আমরা অ্যাস্ট্রোলজার বলি। তাহলে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, অ্যাকচুয়ালি আমরা একটা বিষয় খুব ভালোভাবে জানি, ইনার যিনি অতীতে একটা ক্রাইম করেছিল, সেই ক্রাইমটা থেকে সরে আসার জন্য, সেই ক্রাইমটাকে লুকানোর জন্য অ্যাকচুয়ালি তিনি এটাকে ব্যবহার করেছেন। আর বর্তমান দিনে আমরা জানি, মানে ধর্ম নিয়ে এমন একটা সেন্টিমেন্টাল জায়গা, একটা আবেগের জায়গা, তো যার ফলে সেটাকে আশ্রয় করে মানুষ অনেক কিছু করে। সেই জন্য একসময় কার্ল মার্কস বলে গিয়েছিলেন, ধর্ম হলো আফিমের নেশা। তো যাই হোক, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে একজন জ্যোতিষীর গোটা একটা দিনে কি কি করছে, ফেক অ্যাস্ট্রোলজির মাধ্যমে তিনি কিভাবে নিজের ব্যবসা ফাঁদছেন, মানুষকে বোকা বানিয়ে উপার্জন করছেন দিনের শেষে, এবং তার অতীত সময়ের একটা ঘটনা বলা হচ্ছে, দেখবে। তো স্বাভাবিকভাবেই এটা আমাদের মূল টেক্সট রয়েছে, আমরা পড়ছি। দেখো, আর কে নারায়ণের যদি আমরা লাইফ স্প্যানটা বলতে চাই, তাহলে লাইফ স্প্যানটা হচ্ছে আমাদের 1906 থেকে 2001। এটা হচ্ছে লাইফ স্প্যান। 1906 থেকে 2001 পর্যন্ত মোটামুটি লাইফ স্প্যানটা এখানে রয়েছে। আচ্ছা, এরপরে আমাদেরকে এখানে বুঝতে হবে এর জনরা কি আছে। জনরা কথার অর্থ হচ্ছে GENR, জনরা কথার অর্থ হচ্ছে টাইপ বা ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরিতে লেখা হয়েছে। তাহলে এটা হচ্ছে শর্ট স্টোরি। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের রাইটারের নাম, তারপর হচ্ছে জনরা হচ্ছে কোন ধরনের লেখা, সেটা হচ্ছে শর্ট স্টোরি। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট আছে পাবলিকেশন, অর্থাৎ এই লেখাটা কবে কোথায় পাবলিশ হয়েছিল, এটা ভীষণ ইম্পর্টেন্ট। পাবলিকেশনের ক্ষেত্রে আমরা যেটা ক্লাসে পড়ানোর সময় লিখিয়েছিলাম, যে প্রথম হচ্ছে 1947, ইয়ার অফ পাবলিকেশন 1947, ভারতবর্ষের স্বাধীনতার যে বছর, সেই বছরে বলা হয় যে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল।
তো 1947 সালে সেই সময়ের আর্থ-সামাজিক পরিস্থিতি কী, সেই সময়ে চারিপাশে মানুষ কীভাবে বসবাস করছে, সেই সময়ে তথাকথিত ডেভেলপমেন্ট বা উন্নয়ন কী জায়গায় দাঁড়িয়েছে, এই সমস্ত কিছু কিন্তু বুঝতে হবে। কারণ লিটারেচার পড়তে গেলে কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির উপর লিটারেচারের একটা বিরাট প্রভাব রয়েছে। এই জন্য আমি ক্লাসে জিজ্ঞাসা করছিলাম যে হোয়াট ইজ লিটারেচার, সাহিত্য বলতে কী বুঝি। দেখবে আমাদের এই সমাজে, আমাদের এই সোসাইটিতে চারপাশে যা ঘটছে, তো তার একটা প্রতিচ্ছবি আমরা লিটারেচারে খুঁজে পাচ্ছি। যেমন দেখবে রবীন্দ্রনাথের দেনা পাওনা ওটা যদি তোমরা কেউ পড়ে থাকো, সেখানে দেখবে বলা হয়েছে যে আগেকার দিনে মেয়েরা যখন জন্মগ্রহণ করতো, তো তখন ঠাকুর দেবতাদের নাম অনুসারে তাদের নাম রাখা হতো স্বাভাবিকভাবেই। কিন্তু পরবর্তীকালে আমরা সেখানে গিয়ে কি দেখতে পাচ্ছি, পরবর্তীকালে আমরা সেখানে গিয়ে দেখতে পাচ্ছি যে নিরুপমা বলে একটি মেয়ের নাম কিন্তু এক পিতা রাখছেন, হঠাৎ করে সব সিস্টেমের বাইরে যে সে কিন্তু হঠাৎ পণ প্রথার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। অর্থাৎ পণ প্রথা যেটা, সেটা বাস্তব মানে বর্তমান সমাজে মানে যুগ যুগ ধরে কিন্তু একটা প্রাসঙ্গিক ঘটনা, এটা আমাদের বুঝতে হবে। সেই প্রসঙ্গ ক্রমে কিন্তু আমরা এগোচ্ছি। তাই অর্থাৎ সোসাইটিতে সিস্টেমের মধ্যে যা ঘটছে তার প্রতিচ্ছবি আমরা যখন সাহিত্যের মাধ্যমে পাচ্ছি, মানে যে কোনো লেখনীর মাধ্যমে পাচ্ছি, সেটাই হচ্ছে লিটারেচার। লিটারেচারকে বলা হয়, লিটারেচার ইজ দি মিরার অফ সিভিলাইজেশন অথবা ইন্ডেক্স অফ সিভিলাইজেশন, সভ্যতার দর্পণ, সভ্যতার আয়না। যা ঘটছে তার প্রতিচ্ছবি আমরা কিন্তু লিটারেচারের মাধ্যমে খুঁজে পাচ্ছি, এটা বোঝা জরুরি। আচ্ছা, প্রথমটা বললাম কি ইয়ার অফ পাবলিকেশন, অর্থাৎ কত সালে এটা প্রকাশিত হয়েছিল, সালটা হচ্ছে 1947 সাল। আচ্ছা, এরপরে আমাদেরকে জানতে হবে কোন পাবলিকেশন সংস্থার মাধ্যমে এটা প্রকাশিত হয়েছিল। এটা প্রকাশিত হয়েছিল দ্য থট পাবলিকেশনের মাধ্যমে, দ্য থট পাবলিকেশন, তার মাধ্যমে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, এটার একটা রিভাইজড ভার্সন এসেছিল যেটা 1982 সালে প্রকাশিত হয়েছিল, যেটি আবার যেখানে আমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সেটি আবার মালগুডি ডেজ নামে যে কালেকশন রয়েছে, মালগুডি ডেজ, সেখানকার প্রথম স্টোরি, সেটাই হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। আচ্ছা, এরপরে আমাদেরকে বুঝতে হবে যে কোন পার্সপেক্টিভে লেখা হয়েছে। দেখবে অনেক সময় আমরা ফেসবুক, ইউটিউব, টুইটার বিভিন্ন জায়গায় একটা জিনিস দেখতে পাই, পিওভি, পিওভি অর্থাৎ পয়েন্ট অফ ভিউ, যেটাকে আমরা বলি ন্যারেটিভ স্টাইল, অর্থাৎ কোন স্ট্রাকচারে লেখা হয়েছে, কি হয়েছে, এই বিষয়গুলো কিন্তু বলা হচ্ছে। তো স্বাভাবিকভাবে এখানটাই বলা হচ্ছে থার্ড পারসন ওমনিসিয়েন্ট, থার্ড পারসন ওমনিসিয়েন্ট, ঠিক আছে। তো এবার আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ থার্ড পারসন ওমনিসিয়েন্ট। আচ্ছা, ওমনিসিয়েন্ট কথার অর্থটা আমাকে আগে বুঝতে হবে। ওমনিসিয়েন্ট কথার অর্থ হচ্ছে এ ম্যান হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে, সর্বজ্ঞ বলা হয়, মানে সর্ব বিষয়ে যার জ্ঞান আছে বা সব কিছু জানে, যে সর্বজ্ঞানী, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদেরকে মনে রাখতে হবে থার্ড পারসন ওমনিসিয়েন্ট পার্সপেক্টিভটার অর্থ হচ্ছে যে স্টোরি আউটলাইনে যা যা ঘটছে, যা চলছে, এই সম্বন্ধে কিন্তু যে ন্যারেটার অ্যাকচুয়ালি যে ঘটনাটা ন্যারেট করছে, সে কিন্তু অবগত, সে বুঝতে পারছে, এবং সে আগামী দিনে কি ঘটবে সেটাও কিন্তু রিয়েলাইজ করতে পারছে, বা সেই পারসেপশন তার রয়েছে, কিন্তু সে স্টোরির মধ্যে উপস্থিত নেই। এটা হচ্ছে থার্ড পারসন ওমনিসিয়েন্ট, এটা যেন মনে থাকে। তাহলে এই পয়েন্টগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ এইগুলো এমসিকিউর জন্য আসার বিশেষভাবে চান্স আছে, এইগুলো আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা টেক্সটে যদি যাই, তাহলে দেখব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, তাহলে এবার কি হচ্ছে বলা আছে পাংচুয়ালি। আচ্ছা, পাংচুয়ালি কথার অর্থ হচ্ছে সময়, নিয়মানুবর্তিতা, মানে সঠিক সময়ে যখন আমরা কোনো কাজ করি, তো সেই সময়টাকে বোঝায়, নিয়ম মেনে সিস্টেম মেনে যখন কাজ হয়, সেটা হচ্ছে পাংচুয়ালি। আচ্ছা, তাহলে পাংচুয়ালি সিনোনিম কি হতে পারে? পাংচুয়ালি সিনোনিম হতে পারে ইন প্রপার টাইম অর এক্স্যাক্ট টাইম, সঠিক সময়ের কথা বলা হচ্ছে। অ্যাট মিড ডে, আচ্ছা মিড ডে মানে দুপুর, তাহলে দুপুরের সঠিক সময়ে হি ওপেন্ড হিজ ব্যাগ, তাহলে এখানে আমাদের অ্যাস্ট্রোলজারের কথা বলা হয়েছে, তিনি তার ব্যাগ খুলতেন
অ্যান্ড স্প্রেড আউট। আচ্ছা, স্প্রেড আউট কথার অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া। ব্যাগের মধ্যে ভরে নিয়েছিল, এবার খুলে সমস্ত কিছু বার করছে, এটাকে বলা হচ্ছে স্প্রেড আউট। আচ্ছা, এই স্প্রেড আউটটাকে আমরা কি বলতে পারি? ছড়ানো ছিটানোর আরেকটা ইংরেজি স্ক্যাটার, SCATTER, স্ক্যাটার বলা হয়। আবার বলা হয়, দেখবে জনতার ভিড় তাকে যখন ছত্রভঙ্গ করে দেয়, ছড়িয়ে দেওয়া হয় তো একসঙ্গে রয়েছে, তখন সেটাকে বলা হয় ডিসপার্সড, DISPERAC, ডিসপার্স বলা হয়, ছড়িয়ে দেওয়া হয়। তাহলে কি হচ্ছে? তাহলে তার ব্যাগ খুললো, ব্যাগ খুলে জিনিসপত্র ছড়িয়ে দিচ্ছে। হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট আছে, প্রফেশনাল কথার অর্থ হচ্ছে পেশাগত, যেটাকে আমরা অকুপেশন বলি। তাহলে অকুপেশনালও আমরা বলতে পারি। ইকুইপমেন্টস মানে হচ্ছে সরঞ্জাম বা যন্ত্রপাতি, যেটাকে আমরা ইংরেজিতে অ্যাপারেটাস বলি, APPARATUS, অ্যাপারেটাস। তাহলে দুপুরের সঠিক সময়ে তিনি তার ব্যাগ খুলতেন এবং ছড়িয়ে দিতেন তার পেশাগত সরঞ্জাম। আচ্ছা, হুইচ কনসিস্টেড অফ, যার মধ্যে অন্তর্গত ছিল, যেটাকে আমরা কনসিস্টকে বলতে পারি ইনক্লুড, ইনক্লুড করা, কোনো কিছুতে সংযোজিত করা। আর বাদ দেওয়াকে বলা হয় এক্সক্লুড। ওকে, তাহলে কনসিস্টেড অফ, তার মধ্যে কি অন্তর্ভুক্ত ছিল? এ ডাজন কাউরি সেল। আচ্ছা, 1 ডজন মানে 12টা কাউরি সেল। এই কাউরি সেল কথার অর্থ হচ্ছে এক ধরনের সামুদ্রিক, অ্যাকচুয়ালি এই ধরনের জীব ছিল, ঠিক আছে, সেইগুলোর কথাই কিন্তু বলা হচ্ছে কাউরি হিসেবে। আর এটাকে বাংলায় আমরা কড়ি বলছি। দেখবি এক সময় ভারতে কড়িটা হচ্ছে ব্যবসার মানে ট্রানজ্যাকশনের একটা ইউনিট ছিল, কারেন্সি হিসেবে ব্যবহার করা হতো কাউরিকে। তাহলে কাউরিকে আমরা দেখবো অনেক সময় বলিনি আমার কানা কড়িও নেই, সেরকম। তাহলে এই কড়ি কথাটা ইউনিট বা একক হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তাহলে কাউরি সেল ছিল, কড়ি দানা ছিল। স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে বর্গাকার। পিস অফ ক্লোথ, তাহলে কি ছিল? একটা বর্গাকার কাপড় ছিল। অবস্কিওর মিস্টিক চ্যাট আছে, অবস্কিওর কথার অর্থ হচ্ছে নট ক্লিয়ার বা ভেগ, অস্পষ্ট বা দুর্বোধ্য। বোধ্য মানে বোঝা, আর দুর্বোধ্য মানে যেটা বোঝা যায় না। অস্পষ্ট, নট ক্লিয়ার অথবা ভেগ, BAGUE। আচ্ছা, এর সঙ্গে গেছে মিস্টিক চ্যাট আছে। মিস্টিক কথার অর্থটা হচ্ছে রহস্যময়, মিস্টিরিয়াস। তাহলে এক ধরনের চিত্র চার্ট রয়েছে অন ইট, তার উপরে। এ নোটবুক, তাহলে একটা ছোট্ট, আচ্ছা একটা ফোন এসে গেছে, আচ্ছা। তাহলে একটা ছোট্ট নোট বই রয়েছে, ছোট্ট খাতার মতো। আচ্ছা, অ্যান এ বান্ডেল অফ পালমার। আচ্ছা, বান্ডেল মানে হচ্ছে বাঞ্চের কথা বলতে পারি, ঠিক আছে, BUNCH, বাঞ্চ, একগুচ্ছ, ঠিক আছে। তার মধ্যে কি ছিল? পামাইরা রাইটিং। আচ্ছা, মানে ওই যে তাল পাতা রয়েছে তার যে পুঁথি, সেইগুলোকে পামালা রাইটিং বলা হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে পামারা রাইটিং হচ্ছে তাল পাতার বিভিন্ন তৈরি জিনিসপত্র, যেগুলোকে আমরা আরো সহজভাবে বলতে পারি ম্যানাস্ক্রিপ্ট মেড অফ পালমাইরা লিভস। তাহলে পালমাইরা লিভস যে থেকে তৈরি এই ধরনের এক ধরনের পুঁথি, সেইগুলোকে পালমারা রাইটিংস বলা হচ্ছে। হিজ ফোরহেড, কপালের কথা বলছে, ওয়াজ রেসপ্লিন্ডেন্ট, খুব উজ্জ্বল বা চকচকে করা, যেটাকে ইংরেজিতে আমরা র্যাডিয়েন্ট বলি, RADIANT। এই ওয়ার্ডটা দেখবে আমাদের স্টোরি অফ ফ্রোজেন প্রায় ক্লাস 7 একটা জায়গায় বলা আছে। উইথ স্যাক্রেড। আচ্ছা, স্যাক্রেড কথার অর্থ হচ্ছে পবিত্র, HLY, হোলি। পবিত্র অ্যাশ, ছাইয়ের কথা বলা হয়েছে। পবিত্র ছাই বা যেটাকে আমরা ভস্য বলি। দেখবে আমাদের ভস্মাসুরের একটা এপিসোড আছে মাইথোলজিতে, তোমরা জানবে, ঠিক আছে। শিব তাকে তৈরি করবে এবং তাকে আবার শিবের মতোতেই সে হাত দিয়ে তাকে ভস্ম করে দিয়ে চেষ্টা করবে। ভস্মাসুরের এপিসোডটা দারুণ আছে। আচ্ছা, ভার্মিলিয়ান কথার হচ্ছে সিঁদুর, যেটাকে আমরা বলি রেগ পিগমেন্ট কালার। পিগমেন্ট যেন কোনো কিছু রঞ্জক পদার্থ, রং মেশানো হয়, এটা ভালো সবাই জানে। তাহলে ভার্মিলিয়ন কথার অর্থ হচ্ছে সিঁদুর। তাহলে কপালটা চকচক করছিল, সাদা ছাই মানে স্যাক্রেড অ্যাস, পবিত্র ভস্য, তার সাথে ছিল সিঁদুর। অ্যান্ড হিজ আই স্পার্কেল। আচ্ছা, স্পার্কেল কথার হচ্ছে জলজল করা। তাহলে জলজল করছিল, জলজল করা একটা ইংরেজিতে আমরা বলি গ্লিটার, GLITTER, চকচকে টাইপের। আচ্ছা, দেখবে একটা ইংরেজিতে কথা আছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচকে করা সমস্ত জিনিসই কিন্তু সোনা নয়। কি সোনা হয়? সোনা হচ্ছে কিভাবে তৈরি হয়, একটা জায়গায় বলা হয়েছে সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। অর্থাৎ নিজেকে প্রত্যেক দিন মানসিকভাবে প্রস্তুত করতে হবে। দেখবে সূর্য যে জ্বলছে না, সূর্য কিন্তু নিজে জ্বলছে কিন্তু আমাদেরকে উত্তাপ দিচ্ছে, এরকম একটা বিষয়। পরেরটা কেমন ছিল? আই ওয়াজ স্পার্কেল, চোখ জলজল করছিল। উইথ শার্প, শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ। আচ্ছা, অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক,
স্বাভাবিক নয়, তার মধ্যে একটা দৈবিক ভাব, এটা বোঝানোর চেষ্টা করছে। যে গ্লিম কথার অর্থ হচ্ছে এক ধরনের আভাকে আমরা গ্লিম বলি, যেটা ইংরেজিতে বলে ডিম, DEEM, ডিম। এক ধরনের আভা কিন্তু দেখতে পাচ্ছি। আভা মানে দেখবে, মানে গোধূলি নামার আগে সূর্যটা একটু একটু হালকা হালকা যেন হলুদে বা তামাটে ভাব হয়ে যায়, তো যে একটা আলোর ছটার মতো লাগে, সেটাকে আভা বলা হচ্ছে। আচ্ছা, হুইচ ওয়াজ রিয়েলি, তার মানে তার এই যে লুকটা ছিল, এটা প্রকৃতপক্ষে কি ছিল? অ্যান আউটকাম। আচ্ছা, আউটকাম মানে রেজাল্ট। কিসের রেজাল্ট, কিসের ফলাফল? অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, মানে ক্রমান্বয়ে খোঁজার, মানে তার জন্য খদ্দের খোঁজার জন্য এই লুকটা সে ব্যবহার করেছে। খদ্দেরকে দেখবে, সেইটা দেখে সেই লুকটাকে সে ব্যবহার করে, যাতে তার কাছে মানুষ আকৃষ্ট হয়। দেখবে মানুষ কিন্তু যে জিনিসটা মানে যত দেখতে বলা হয় যে পেহলে দর্শনদারি ফির গুণ বিচারি, তাহলে আগে কিন্তু কে দেখতে কেমন সেইটা দেখে মানুষ ছুটছে, তার মানে পোশাক দেখে কিন্তু তাকে বিচার করা হচ্ছে সে কেমন, তাই দেখে কিন্তু তার দিকে ছুটছে, এই লুকটা দেখে কিন্তু বোঝা যাবে। আচ্ছা, বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু তার সহজ সরল যে খদ্দেররা ছিল কি মনে করতো? টু বি এ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল্ট কমফোর্টেড। তার এই লুকটাকে কি মনে করতো? তার এই লুকটাকে কিন্তু মনে করা হতো প্রফেটিক। আচ্ছা, প্রফেটিক কথাটা হচ্ছে প্রেডিকেটিভ, ঠিক আছে, মানে যে ভবিষ্যৎ বলতে সম্বন্ধে যার আইডিয়া আছে, ভবিষ্যৎ দ্রষ্টা, এই ধরনের একটা ওয়ার্ড বলা হয় প্রফেটিক। এই জন্য ভবিষ্যৎ সম্বন্ধে যার আইডিয়া আছে, কি হবে না হবে কে বলতে পারবে, হু ক্যান ফোরটেল ফিউচার, এই ধরনের বিষয়, তার মানে তার মধ্যে একটা ঐশ্বরিক ভাবের কথা বলা হচ্ছে। এই জন্য দেখবি হজরত মোহাম্মদের সঙ্গে প্রফেট মোহাম্মদ কথাটা ব্যবহার করা হয়, তাহলে তার মধ্যে যেন ঐশ্বরিক বা ঈশ্বর প্রদত্ত একটা ক্ষমতা, এই ধরনের একটা আলো দেখতে পাচ্ছেন। ফিল কমফর্টেড, কমফর্টেড কথার অর্থ হচ্ছে এটা দেখে তারা আশ্বস্ত হতো, অ্যাসিওর্ড হতো। আচ্ছা, এখানে এসেছি মানে আমার আলটিমেটলি কোনো না কোনো সমাধান হবে, এটা কিন্তু বুঝতে পারছি। এই ধরনের বিষয় কিন্তু এখানে বলা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আমি একটু দেখে নিই স্ট্রিমিংটা হচ্ছে কিনা, নাহলে পরে অসুবিধা হবে। আচ্ছা, যাই হোক, মোটামুটি শোনা গেছে। তারপরের পার্টটা একটু পড়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটু কাইন্ডলি বলে দিচ্ছি, এটা কিন্তু মেনলি যেহেতু আমাদের টেক্সট অনেকটা এগিয়ে গেছে, নেক্সট ডেটে আমরা কমপ্লিট করব। আর আমাদের কিন্তু একটা শেষ হয়ে যাওয়ার পথে। আর যেহেতু আজকে অনেকে নতুন নতুন এসেছে আমি বুঝতে পারছি, কাইন্ডলি তাদের জন্য এইটুকু দেওয়া হচ্ছে, ঠিক আছে? এটা শুধু যেন আমাদের এই অ্যাটলিস্ট পড়ার গ্রুপের মধ্যে থাকে, সব জায়গায় এইটিকে অন্তত স্প্রেড যেন না করে রিকোয়েস্ট করছি, নিজেরা নিজেদের মতো জাস্ট কাজের জন্য বা বোঝার জন্য ব্যবহার করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, তারপরে দ্য পাওয়ার অফ হিজ আইস, তাহলে তার চোখের দৃষ্টিশক্তি, মানে চোখের যে ক্ষমতার কথা বলা হচ্ছে, ওয়াজ কনসিডারেবলি বলা হয়েছে, যথেষ্ট পরিমাণে, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাম্পলি, AMPLY, যথেষ্ট পরিমাণে কি ছিল? এনহ্যান্স, বৃদ্ধি পাওয়া, যেটাকে কোনো কিছুর ক্ষমতা বাড়ানো হচ্ছে, যেটাকে এনহ্যান্স বলা হচ্ছে। এনহ্যান্স মানে কোনো কিছু বৃদ্ধি পাওয়া, যেটাকে আমরা বলি ইনটেন্সিফাই, INTENSIFY, ইনটেন্সিফাই, কোনো কিছু বৃদ্ধি করা, বাই দেয়ার পজিশন। তাহলে দাদা চোখের শক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছিল বাই দেয়ার পজিশন, তাদের অবস্থানের কারণে। এবার কোন জিনিস দুটোর অবস্থানের কারণে, এবার এখানে কিন্তু সেটা বলা হচ্ছে। দেখো, দে আর প্লেসড, তারা কোথায় অবস্থিত ছিল? অ্যাজ দে ওয়ার বিটুইন, কোন দুটোর মাঝখানে? দেখো, দ্য পেন্টেড ফোরহেড। আচ্ছা, পেন্টেড মানে কিন্তু যেন চিত্রিত করে দেওয়া হয়েছে, এঁকে দেওয়া হয়েছে মাথাতে যেহেতু ভার্মিলিয়ান, মানে ছাই রয়েছে, স্যাক্রেড অ্যাশ রয়েছে, আর ভার্মিলিয়ান সিঁদুর রয়েছে, আর পবিত্র যে মনে হচ্ছে কেউ চিত্রিত করে দিয়েছে, এখানে এঁকে দিয়েছে সুন্দরভাবে, তাহলে পেন্ট করে দিয়েছে, রঙিন করে দেওয়া হয়েছে ফোরহেড, কপালটিকে। অ্যান্ড দি ডার্ক হুইস্কার্স,
ডার্ক মানে কিন্তু এখানে ডিপ বলা হচ্ছে বা ঘন বলা হচ্ছে। তাহলে হুইস্কার্স কথাটা আছে দেখবে, এটাকে বলা হয় লং মুস্ট্যাচ, লম্বা গোফের কথা বলা হচ্ছে। MOUSTACH, মুস্ট্যাচ। তাহলে হুইস্কার্স মানে লম্বা গোফের কথা কিন্তু এখানে বলা হয়েছে। ক্লিয়ার? লম্বা গোঁফকে হুইস্কার্স বলা হয়। দেখবে বিড়ালের অনেক সময় থাকে, সিংহের এরকম লম্বা হুইস্কার্স থাকে, মানে বড় বড় গোঁফ আর কি, বিরাট, লাইক বীরাপ্পান। হুইচ স্ট্রিমড, যেটা নেমে এসেছিল। স্ট্রিমড ডাউন মানে ধীরে 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 নিচের দিকে নেমে আছে, এটাকেই কিন্তু বলা হচ্ছে স্ট্রিমড ডাউন, নিচের দিকে নেমে আসছে, নিচের দিকে নেমে এসছে। হিস চিক্স, তাহলে গালের দিকে কিন্তু সেটা নেমে এসেছে, গোঁফটা অনেকটাই বৃদ্ধি পেয়ে আছে, এইটা কিন্তু এখানে বলা হচ্ছে। এটা আমাদেরকে বুঝতে হবে। নিচের দিকে নামা, যেটাকে আমরা বলতে পারি প্রজেক্ট ডাউন। আচ্ছা, এরপরে দেখো, ইভেন এ হাফ উইটস, মানে এই ধরনের লুক যে নিয়ে আছে, তো হাফ উইট আইজ উড স্পার্কেল, মানে এইরকম সিচুয়েশনের মধ্যে হাফ উইট মানে অর্ধেক জ্ঞান, উইট মানে নলেজের কথা বলা হচ্ছে, জ্ঞানের কথা বলা হচ্ছে। হাফ উইট আইজ, এই অর্ধেক জ্ঞান থাকা চোখগুলো, মানে যার কোনো নলেজ নেই, ফুলিশ, সে কিচ্ছু জানে না, কিন্তু এই ধরনের লুক নিয়ে থাকবে যার মধ্যে কোনো জ্ঞানই নেই, তাকে আমরা অনেক বড় কিছু মনে করবো। এই জন্য হাফ উইট কথাটা এখানে কিন্তু ব্যবহার করেছে, ভীষণ ইম্পর্টেন্ট। হাফ উইট কথাটা এখান থেকে এখানে মারাত্মক ইম্পর্টেন্ট, বুঝতে হবে। অর্ধেক যার জ্ঞান, এই লুক নিয়ে যে বসে আছে, সেও কিন্তু কি হবে, স্পার্কেল, জলজল করবে বা চকচকে করবে ইন সাচ সেটিং, এই ধরনের পরিবেশ বা পরিমণ্ডলে। যার মধ্যে তেমন জ্ঞান নেই, হাফ উইট, ঠিক আছে, অর্ধেক জ্ঞান, ঠিক আছে, অ্যাকচুয়ালি তার কোনো সঠিক আইডিয়া নেই, এটাকে কিন্তু বলা হচ্ছে যে এই ধরনের মানুষকেও কিন্তু এখানে আমরা খুব ভালোভাবে এই পরিমণ্ডলে দেখতে পাবো। আচ্ছা, টু ক্রাউন দ্য এফেক্ট, মানে এটার প্রভাবটাকে আরো বৃদ্ধি পাওয়ানোর জন্য, ক্রাউন মাথায় মুকুট পরে, বলা নেই যে কোনো জিনিস হলো যে কোনো অ্যাচিভমেন্ট হলে সেটাকে বলা একটু ক্রাউন দ্য এফেক্ট, তাহলে এটার ক্ষমতাটাকে আরো বৃদ্ধি করার জন্য। দেখবে হিন্দিতে একটা কথা বলা হয়, চার চাঁদ লাগানে কো, ঠিক আছে, মানে আরো এটার ক্ষমতা বাড়ানোর জন্য, এটাকে আরো বড় করার জন্য, দেখানোর জন্য। হি উন্ড, আচ্ছা উন্ড মানে পরিধান করা, মাথার মধ্যে পেঁচিয়ে পরিধান করা, সেটাকে বলা হচ্ছে ঘুরিয়ে, মাথার মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে, যেটার হচ্ছে মেন শব্দ হচ্ছে ওয়াইন, WIND। এই ওয়াইনকে আবার বলা হয় কুণ্ডলি পাকিয়ে পাকানোর মতো, যেভাবে সাপ কুণ্ডলি পাকিয়ে থাকে, এটা সেটাকে বলে ওয়াইন্ড, WIND। তাহলে মাথায় কি পেঁচিয়ে পরিধান করে থাকতো? স্যাফরন কালার টারবান, কালারটা স্যাফরন বলা হয়েছে, অর্থাৎ গেরুয়া, গেরুয়া রঙের একটা পাগড়ি পরে থাকতো, টারবান। আচ্ছা, এবার আমাদেরকে বুঝতে হবে স্যাফরন হচ্ছে ত্যাগের প্রতীক, ঠিক আছে। আমাদের যে ট্রাই কালার রয়েছে, আমাদের যে ট্রাই কালার ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, সেখানে স্যাফরন কথা বলছে। স্যাফরন হচ্ছে ত্যাগের প্রতীক, ত্যাগ। দেখবে যে সমস্ত মানুষ সন্ন্যাসী থাকে, সংসার ধর্মে যারা থাকে না, তারা কিন্তু মোটামুটি এইসবের প্রতি এইসব নিয়ে কিন্তু নিজের জীবনটাকে অতিবাহিত করে, ত্যাগের কথা বলা হয়েছে। তাহলে এই লুকগুলো দেখলে মনে হবে সাধু সন্ন্যাসী, তাদের প্রতি একটা শ্রদ্ধালু ভাব, এটা আমাদের মনে তৈরি হবে। তাহলে স্যাফরন কালারের একটা মানে গেরুয়া রঙের একটা টুপি পরেছিল, অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারিদিকে একদম গোল করে পেঁচিয়ে। দিস কালার স্কিম, আচ্ছা স্কিম কথার অর্থ হচ্ছে প্ল্যান অফ অ্যাকশন, কোনো কাজ করার পরিকল্পনাকে বলা হচ্ছে। তাহলে এই পরিকল্পনা বা এই প্ল্যান অফ অ্যাকশন নেভার ফেল, কখনোই ব্যর্থ হতে পারে, নেভার ফেল, কখনোই ব্যর্থ হতো না। তার মানে বাস্তবিক অর্থে এই ধরনের অ্যাটমসফিয়ার লুক নিয়ে যে বসে রয়েছে, সে কিন্তু কাস্টমারকে অ্যাট্রাক্ট করবে, তার এই সমস্ত প্রচেষ্টা কোনোভাবেই ব্যর্থ হতে পারে না, এটা কিন্তু বলা হচ্ছে, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষ তার প্রতি আকর্ষিত হতো কিভাবে? অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস আর ডালিয়া। আচ্ছা, যেভাবে মৌমাছিরা কসমস বা ডালিয়া, স্টক্স মানে এখানে ওই বৃন্ত বা বোটা, এইগুলোকে বলা হচ্ছে আর কি, নিচে যে স্টক্সটা থাকে, ডাঁটা যেগুলোকে বলি, সেই ধরনেরকে বলা হচ্ছে আর কি। তাহলে কসমস বা ডালিয়া যে ফুল রয়েছে, সেই দুটো ফুলের নাম হচ্ছে কসমস আর ডালিয়া। যেভাবে মৌমাছিরা মধু সংগ্রহের জন্য ছুটে যায় কোন দিকে? কসমস বা ডালিয়া ফুলের দিকে, সেরকমভাবে মানুষও কিন্তু তার দিকে আকর্ষিত হতো। এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখবে আবার এই কসমস কথার অর্থটা হচ্ছে ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড, এটাকে আবার কসমস বলা হয়, এটা মনে রাখতে হবে। পৃথিবী তৈরির আদি থিওরির কথাকে বলা হচ্ছে বিগ ব্যাং থিওরি। এই সমস্ত কিছু আছে, এগুলো যখন বিভিন্ন ক্লাসে যদি আলোচনা হয় তখন বলা যাবে। আচ্ছা, তাহলে
মানুষ তার প্রতি আকর্ষিত হতো কিভাবে, যেভাবে কসমস আর ডালিয়া ফুলেরা প্রতি মৌমাছি আকর্ষিত হয়। তাহলে এখানে অ্যাজ কথাটা ব্যবহার করা আছে, মনে রাখতে হবে। কোনো জায়গায় যদি অ্যাজ দিয়ে তুলনা বোঝানো হচ্ছে, তো তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলছি সিমিলি। SIMILE, সিমিলি। সিমিলি মানে সমান গোত্রীয় কিছু তুলনা করা, সমান জাতীয় জিনিস এইটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ তার একটা তুলনা কিন্তু এখানে করা হচ্ছে, এটা যেন মনে থাকে। আচ্ছা, হি স্যাট আন্ডার দি বাউজ, আচ্ছা বসে থাকা। আচ্ছা, বাউজ মানে কিন্তু গাছের যে ব্রাঞ্চেসের কথা, মানে ডালপালা যে ছড়িয়ে আছে সেটাকে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি বাউজ মানে বাহু, হাতকে বোঝানো হচ্ছে। এখানে গাছের হাত বলতে ওই ডালপালাগুলোকেই বোঝাচ্ছে। তাহলে বাউজগুলো কীভাবে ছিল? স্প্রেড মানে ছড়িয়ে ছিটে ছিল। ট্যামারিন ট্রি, তাহলে বাহুগুলো ছড়িয়েছিল। তাহলে গাছটা কি ছিল? গাছটা ছিল ট্যামারিন মানে তেঁতুল গাছ ছিল। হুইচ ফ্ল্যাঙ্কড, আচ্ছা ফ্ল্যাঙ্কড মানে তার পাশ দিয়ে বয়ে যাওয়া, মানে অ্যাট দি সাইড অফ সামথিং, কোনো কিছুর পাশ। তাহলে তার পাশ থেকে কি চলে গেছে? এ পাথ রানিং থ্রু, একটা রাস্তা চলে গিয়েছে দ্য টাউন হল পার্ক। তাহলে টাউন হল পার্ক ওই জায়গাটার নাম, পার্ক মানে আমরা বাগান বা উদ্যান বলতে পারি, কিন্তু টোটালি আমরা জানবো জায়গাটার নাম হচ্ছে টাউন হল পার্ক। আচ্ছা, ইট ওয়াজ এ রিমার্কেবল বা নোটেবল, উল্লেখযোগ্য প্লেস ইন মেনি ওয়েজ, বিভিন্ন দিক থেকে উঠছিল। আচ্ছা, এই সার্জিং ক্রাউড, আচ্ছা সার্জিং ক্রাউড বলতে জনতার উপচে পড়া ভিড়, সেটাকে বলা হচ্ছে সার্জিং, যেটাকে আমরা কি বলছি? ওভারফ্লোড, OVERFLOWD, বন্যার জল যেভাবে তোড়ের মতো আসে সেরকম। তাহলে এখানে সার্জিং মানে জনতার প্রবল ভিড়ের কথা কিন্তু বলা হচ্ছে। ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, সামনে থেকে আসছে যাচ্ছে এরম যাতায়াত করছে। দিস ন্যারো রোড, তাহলে রাস্তাটা কেমন ছিল? অত্যন্ত সরু বা সংকীর্ণ ছিল। ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ। কখন ছিল? মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত্রি অবধি কিন্তু ছোট রাস্তা ছিল। আছে ভ্যারাইটি মানে ভেরিয়াস কাইন্ডস অফ, অনেক ধরনের, দেখবে বিভিন্ন যে দোকানগুলো থাকে তো সেই দোকানগুলোর নাম হচ্ছে ভ্যারাইটি স্টোর্স। ওকে, মানে মনোহরি জিনিস, অনেক ধরনের জিনিস পাচ্ছে। ট্রেডস মানে হচ্ছে ব্যবসা, যার ফ্রেজাল ভাব হচ্ছে ডিল ইন। অ্যান্ড অকুপেশনস, তাহলে সেখানে অনেক ধরনের ব্যবসা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তার সাথে সাথে অনেক পেশা। রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, যেটার গোটা রাস্তা ধরে যেন তাদের প্রতিনিধিত্ব করছে, মানে এটা দেখে বোঝা যাবে যেখানে একটা ব্যবসা হচ্ছে। রিপ্রেজেন্টেড, তাহলে গোটা রাস্তা ধরে তাদের যেন প্রতিচ্ছবি দিয়ে যাচ্ছে, তাদের প্রতিধ্বনিত করে দিয়ে যাচ্ছে। রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করে দিয়েছে, কার হয়ে কেউ আসছে। আচ্ছা, মেডিসিন সেলার, আর কে ছিল? ওষুধ বিক্রেতা। সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার, আচ্ছা স্টোলেন মানে চোরাই করা হার্ডওয়্যার। হার্ডওয়্যার কথার অর্থ হচ্ছে মানে ওই মানে লোহার বিভিন্ন জিনিসপত্র, লোহা লক্কর, সেটাকে হার্ডওয়্যার আমরা বলছি। তাহলে লোহা লক্করের তৈরি হার্ডওয়্যারের জিনিস, আর জাঙ্ক অবশিষ্ট ওয়েস্ট মেটেরিয়াল, যেগুলোকে জাঙ্ক বলা হয়, নষ্ট হয়ে যায় জিনিস, সেই সমস্ত কিছুগুলোকে চুরি করা জিনিস বিক্রি করতো, মানে চোরাই মাল এখানে বিক্রি হচ্ছে, চোর বাজার। তারপরে ম্যাজিশিয়ান, জাদুকর, অ্যাভোবল, এবং এই সমস্ত কিছুর উপরে ছিল অকশনিয়ারি, একজন নিলামকারী। দেখবে IPL এর অকশন হয়, সেখানে বোঝাবে নিলাম, না নিলামে জিনিসপত্র কিনেছে। অফ চিপ ক্লোথ, মানে অল্প মূল্যের যে ক্লোথ, মানে ভালো কোয়ালিটি নয়, এটাকে বলা হচ্ছে চিপ ক্লোথ। হু ক্রিয়েটেড, যে তৈরি করতো, ইনাফ যথেষ্ট। আচ্ছা, ডিন কথার অর্থ হচ্ছে প্রচণ্ড হই হট্টগোল, যেটাকে আমরা লাউড নয়েজ বলছি। সারাদিন, সারাদিন ধরে হই হট্টগোল করে করতো, টু অ্যাট্রাক্ট দি টাউন, এই শহরটাকে আকর্ষিত করার জন্য। দেখবে আমাদের পাড়ায় পাড়ায় যে সমস্ত লোকেরা, ওই ফেরিওয়ালারা আসে, তারা ওই প্লাস্টিকের ড্রামটা এই সমস্ত বিক্রি করার সময় জোরে 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 আওয়াজ দেয়। আচ্ছা, এটার উদ্দেশ্য কিন্তু অ্যাকচুয়ালি তাদের মানুষকে অ্যাট্রাক্ট করে তার উপস্থিতিটাকে জানান দেয়, যাতে মানুষ তার কাছ থেকে জিনিসপত্র কিনতে পারে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, নেক্সট টু হিম, এই নেক্সট টু হিম মানে বুঝতে হবে আমাদের অ্যাস্ট্রোলজারের পাশের কথা বলা হচ্ছে। ভেসিফোরাসনেস, ভেসিফোরাসনেস কথাটার অর্থ হচ্ছে প্রচণ্ড পরিমাণে শব্দ করা। ক্ল্যামার বলতে পারি, CLAMOUR, যেটাকে হিউ অ্যান্ড ক্রাই, এও প্রচণ্ড সাউন্ড ক্রিয়েট করছে। কেম এ ভেন্ডার অফ ফ্রাইড নাট, হচ্ছে ভেন্ডর মানে বিক্রেতা, তাহলে বিক্রেতা এসেছিল ফ্রাইড নাট মানে ভাজা বাদাম, কাঁচা বাদাম না, এটা বুঝতে হবে। তাহলে ভাজা চীনা বাদাম, গ্রাউন্ড নাট মানে হচ্ছে চীনা বাদাম। আচ্ছা, হু গেভ ইজ ওয়্যার, ওয়্যার কথার অর্থ হচ্ছে প্রোডাক্ট, মানে জিনিস, সেই যে জিনিসটা বিক্রি করছে সেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, ফ্যান্সি মানে হচ্ছে ইমেজিনেটিভ, কল্পনার মতো বিভিন্ন রকম নাম দিচ্ছে, ঠিক আছে। সো বিভিন্ন ধরনের নাম কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, ইচ ডে, তাহলে পার ডে সে কিন্তু এক একটা করে নাম দিচ্ছে, আসলে জিনিসটা সেই কিন্তু নিজের মতো করে বিক্রি করে, এটা হচ্ছে আসল টেকটিস, এটা আমাদেরকে বুঝতে হবে। সমস্ত দোকানই কিন্তু বড় বড় বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট খুলছে, কিন্তু সবাই কি সবাই মতো বিক্রি করতে হচ্ছে, এই জায়গাটা বুঝতে হবে। তাহলে প্রত্যেকের একটা নিজস্ব স্টাইল আছে, নিজস্ব ছন্দ আছে, তো সেই অনুসারে কিন্তু তারা কাজ করবে। তাহলে প্রত্যেক দিন এক এক ধরনের বিভিন্ন ইমাজিনেটিভ ফ্যান্সি
মানে যেটা জনগণকে অ্যাট্রাক্ট করবে সেই ধরনের কিন্তু অ্যাট্রাকটিভ নাম দেওয়া হতো। কলিং ইট, একদিন কি বলা হতো বম্বে আইসক্রিম, একদিন বলা হতো নেক্সট ডে দিল্লি আমন্ড, দিল্লির বাদাম, অন দি থার্ড ডে রাজাস ডেলিকেসি। ডেলিকেসি মানে হচ্ছে খুব মনোহরা জিনিস যেগুলোকে বলা হয় সেগুলোকে আমরা ডেলিকেসি বলে সাধারণত জেনে থাকি, এটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, সো অন অ্যান্ড সো ফর্থ, এইরকমই আরও আরও চলতে থাকতো। অ্যান্ড পিপল ফ্লক হিম, আচ্ছা ঝাঁকে ঝাঁকে কোনো জায়গায় যাওয়া, ঠিক আছে, ফ্লক অফ শিপ এটা আমরা কালেকটিভ নাউন পড়ে এসেছি। আচ্ছা, তাহলে মানুষ তার দিকে কিন্তু ঝাঁকে ঝাঁকে তার দিকে আকর্ষিত হতো। আচ্ছা, এ কনসিডারেবল পার্ট, এ গ্রেট অ্যামাউন্ট বলতে পারি, একটা বড় অংশ, তাদের মধ্যে একটা বড় অংশ, এ কনসিডারেবল পোর্শন, একটা বড় অংশ অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর হিম। আচ্ছা, ড্যালিড কথার অর্থ হচ্ছে মুভ স্লোলি, ধীরে ধীরে কিন্তু ক্রমশ সেদিকে এগোনো। বিফোর দি অ্যাস্ট্রোলজার্স টু, অ্যাস্ট্রোলজার দিকেও যেত। তাহলে ওইদিকে আমাদের গ্রাউন্ডনাট সেলারের কাছে যেমন যাচ্ছে, তেমন সাথে সাথে কিন্তু একটা বড় অংশ কোন দিকে যাচ্ছে, একটা বড় অংশ কিন্তু যাচ্ছে অ্যাস্ট্রোলজার্সের দিকেও। টু বলা আছে, দ্য অ্যাস্ট্রোলজার্স ট্রানজাক্টেড, আচ্ছা ক্যারি আউট বিজনেস, ট্রানজাকশন মানে ব্যবসার চালিয়ে যাও, এটাকে বলা হচ্ছে ট্রানজাক্টেড। দেখবি আমরা যখন কোনো ব্যাংকিং লেনদেন করি তো সেই লেনদেনটাকে বলা হয় ট্রানজাকশন, তাহলে তার ব্যবসায়িক লেনদেন করতো। এটা ইংরেজিতে বলা হয় টু ক্যারি আউট বিজনেস, তাহলে তার ব্যবসা কাজ করা হচ্ছে। বাই দ্য লাইট অফ দি ফ্লেয়ার, আচ্ছা পাশে থাকা যে আগুনে, ছোট্ট আগুনের শিখা, সেটাকে ফ্লেয়ার বলা হচ্ছে, ফায়ার। তাহলে আগুনে যে একটা জ্বলতে থাকা আগুনের শিখা, সেটাকে ফ্লেয়ার বলা হচ্ছে। হুইচ ক্র্যাকেলড, আচ্ছা ক্র্যাকেলড শব্দটা আমাকে বুঝতে হবে। আচ্ছা, ক্র্যাকেলড কথার অর্থ যেখান থেকে এক ধরনের বিশ্রী ক্যাচ ক্যাচ করা শব্দ আসছিল, ঠিক আছে, হার্স একটা সাউন্ড আসছে, বিশ্রী একটা শব্দ আসছে। আচ্ছা, অ্যান্ড স্মোক আপ অ্যাভোভ, এবং সেখান থেকে আরও কী করছিল, ধোঁয়া উঠছিল, মানে ওই যে গ্রাউন্ডনাট যে খাচ্ছে তো তার যে খোসাগুলো ফেলে দিচ্ছে, তো সেই খোসাগুলো পড়েছিল, সেগুলোর উপর আগুন জ্বলেছে, সেগুলো থেকে ধোঁয়া উঠছে। দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, ওই গ্রাউন্ড যে নাট বা চীনাবাদামের যে ফেলে রাখা যে হিপ বলা হচ্ছে, স্তূপ বলা হচ্ছে, পাশের স্তূপ থেকে এক ধরনের সাউন্ড আসছিল, আগুন জ্বলছিল আর ধোঁয়া উঠছিল, মানে এক ধরনের অন্য অ্যাটমসফিয়ারে, কিন্তু লাইট টাইটের তেমন কোনো ব্যাপার নেই। ক্লিয়ার? আচ্ছা, মোটামুটি আমরা এতটা পড়তে পেরেছি। তাহলে এই এই জিনিসগুলো হচ্ছে, এই এই মানুষগুলো রয়েছে, ম্যাজিশিয়ান রয়েছে, অকশনাইয়ার রয়েছে, তারপরে এদিকে আমাদের গ্রাউন্ডনাট সেলার রয়েছে, তার পাশাপাশি কিন্তু আমাদের মানুষজন ধীরে ধীরে অ্যাস্ট্রোলজির দিকেও কিন্তু যাচ্ছে। আচ্ছা, হাফ অফ দি এনচ্যান্টমেন্ট, আচ্ছা এনচ্যান্টমেন্ট কথাটা হচ্ছে মেসমারিজম, বা বলতে পারি একটা জাদুময়তার কথা বলা হচ্ছে। এই যে এত কিছু সুন্দর পরিবেশ, তার মধ্যে কিন্তু একটা জাদুময়তা কাজ করছে, ঠিক আছে, একটা রহস্যজনক ব্যাপার রয়েছে। তো অফ দি প্লেস, আচ্ছা এই জায়গাটার অর্ধেক জাদুময়তা বা অর্ধেক রহস্যময়তার কারণ কি ছিল, ওয়াজ ডিউ টু মানে বিকজ অফ, যে টু দ্য ফ্যাক্ট এই তথ্যের ভিত্তিতে বা এই কারণে, দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, যে এখানে কি ছিল না, বেনিফিট মানে সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে পৌরসভার আলোর কোনো ব্যবস্থা ছিল না। মনে রাখতে হবে 1947 সালে আমরা পড়ছি, তাহলে সেই কনটেক্সটে সেখানে কিন্তু বিরাট কিছু যে সুযোগ সুবিধা থাকবে এইগুলো আমরা মনে করব না। সেই সময় কিন্তু যেই জায়গাটাই ব্যবসা হচ্ছে সেখানে কিন্তু তেমন কোনো আলো নিয়ে, আলোর ঘাটতি রয়েছে, আমরা দেখতে পাবো তার নিজস্ব কোনো আলো নেই, সে অন্যের আলোই কিন্তু ব্যবসা করছে এখানে। আচ্ছা, দ্য প্লেস ওয়াজ লিট আপ, আলোকিত করা, লিট আপ মানে আলোকিত করা, যেটাকে আমরা লাইট বলছি। আচ্ছা, এরপরে আপ বাই দি সফট লাইট, দ্য প্লেস ওয়াজ লিট আপ, তাহলে ওই যে এলাকাটা ছিল, ওই জায়গাটা ছিল, সেটা কিসের দ্বারা আলোকিত হতো, যে দোকানের আলো ছিল, দোকানের আলোই আলোকিত হতো। ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য আসতে পারে। আচ্ছা, ওয়ান অর টু, আচ্ছা এক অথবা দুজনের কি ছিল, হিজিং গ্যাস, আচ্ছা হিসিং কথাটা হচ্ছে একটা একটা সাউন্ড ক্রিয়েট করছে, এটা মনে রাখতে হবে। সাউন্ড অফ দি গ্যাস লাইট বলা হচ্ছে, দেখবি যে যখন ওই আগেকার দিনে যেগুলো আমরা বলি লম্ফ, ঠিক আছে, বা হ্যারিকেন যেগুলোকে বলি, তো হ্যারিকেন যখন জ্বালানো হতো না সেই টাইমে, বা আগের দিনে হ্যাচাক লাইট থাকতো এক ধরনের, দেখতো সেইগুলোর মধ্যে একটা ফ্লেয়ার থাকতো, সেগুলো জ্বালালে এক ধরনের পাম্প করতে হতো, শব্দ হতো। যেমন আমরা দেখতে পাবো যখন স্টোভ জ্বালানো হয়, তো স্টোভ জ্বালানো দিলে পাম্প করতে হয় সেটাকে, তার ফলে কিন্তু সেখানে এক ধরনের শব্দ সাউন্ড ক্রিয়েট হয়, সেটাকে হিজিং বলা হচ্ছে। যদি এটা কোনো আমাদের ফিগার অফ স্পিচ পড়ে, তাহলে হিজিংটা হবে অনোম্যাটোপিয়া, মানে শব্দ করা, সাউন্ড ক্রিয়েট করা, এটাকেই বলা হচ্ছে হিজিং। আচ্ছা, তারপরে সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স, যে নেকেড মানে অনাবৃত, আনকভার্ড, তাহলে ফাঁকা বা মানে খালি থাকা কি জিনিসকে বলা হয়েছে,
ফ্লেয়ার মানে আগুনের শিখার কথা বলা হচ্ছে, মানে লম্ফ যেমন থাকে না সেই লম্ফগুলোর কথা বলা হচ্ছে। তাহলে লম্ফ বা এক ধরনের আলো ছিল, যেগুলো কি ছিল মাথায় কিছু থাকবে না, যেমন হ্যারিকেন দেখবে মাথায় ঘিরে দেওয়া আছে, এখানে ঘেরা নেই, শুধু ফাঁকা একটা লম্ফের মতো জ্বলছে ফ্লেয়ার, একটা আগুনের শিখা স্টাক রেখে দেওয়া ছিল অন পোলস, রাস্তার ধারে বিভিন্ন খুঁটিতে খুঁটিতে এগুলো রেখে দেওয়া হতো। সেই আলোকে সেই উঁচু খুঁটিতে যদি লম্ফ থাকে সেই আলো আর কতটুকু নিচে পৌঁছাবে, প্রায় অন্ধকার। সামওয়্যার লিট আপ। আবার কিছু কিছু জিনিস কিভাবে আলোকিত হতো, বাই ওল্ড সাইকেল, ছোট্ট ছোট্ট সাইকেলের আলোয়, ওল্ড ল্যাম্পস বলা আছে। সাইকেলের আগেকার দিনে দেখবে সাইকেলের আগে বাল্ব লাগানো থাকতো, ব্যাটারি সেট আপ থাকতো, সেটা কিন্তু জ্বলতো রাত্রেবেলা, লাইট সিস্টেম ছিল, আমরা কিন্তু আমাদের ছোটোবেলায় দেখেছি। তাহলে আর কি ছিল, পুরনো সাইকেলের আলোর কথা বলা হচ্ছে। অ্যান্ড ওয়ান অর টু, এক অথবা দুই, লাইক দি অ্যাস্ট্রোলজার্স, ওই জ্যোতিষীর মতো ম্যানেজ, যারা এটাকে কোনো 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 না কোনোভাবে আহ, বুঝতে সমর্থ হতো, মানে কোনো না কোনোভাবে এটাকে মানিয়ে নিত। কিভাবে, উইদাউট দি লাইট ম্যানেজ করে, এখানে তা মানিয়ে নিয়ে ওইটা আমরা বলতে পারি। তাহলে উইদাউট দি লাইট অফ দেয়ার ওন, তাদের নিজস্ব আলো ছাড়াই এই পরিস্থিতিতে সিচুয়েশনে মানিয়ে নিত আর নিজে ব্যবসা করতো। আচ্ছা, ইট ওয়াজ এ বি উইল্ডারিং ক্রিস ক্রস। আচ্ছা আচ্ছা, বি উইল্ডারিং কথাটার অর্থ হচ্ছে কনফিউজিং, এ মানে বিভিন্ন রকম আলো টালো নেই, তাহলে কনফিউজিং বা হতবুদ্ধিত আমরা বলতে পারি, কনফিউজিং বিভ্রান্তিকর। আচ্ছা, ক্রিস ক্রস কথাটার অর্থ হচ্ছে ইন্টারসেক্টিং প্যাটার্ন, এই দিক থেকে লাইট আসছে, ওই দিক থেকে অন্ধকার, সেই দিক থেকে লাইট, একদিকে আলো আসছে একদিকে অন্ধকার, তাহলে এর মাধ্যমে কিন্তু একটা আলোক রেখা তৈরি হচ্ছে। ক্রিস ক্রস আলোক রেখা আমি বলতে পারি, বিভিন্ন আলোর যে সমন্বয় সেটা কিন্তু এখানে ঘটছে। অফ দি লাইট অফ রেজ, তাহলে এই যে আলোর যে রশ্মি সেগুলো বিভিন্ন জায়গা দিয়ে আসার ফলে সেখানে তৈরি হচ্ছে ক্রিস ক্রস, ক্রিসটাকে বলেছে আলোক রেখা, আলোক রশ্মির যে রেখা এক ধরনের তৈরি হচ্ছে, চারদিক থেকে আসছে। অ্যান্ড মুভিং শ্যাডো, এবং সেখানে কিছু দেখছি চলমান কিছু ছায়া, তাহলে সামনের দিকে লাইটও পড়ছে ছায়াও আছে, আলো অন্ধকার দুই নিয়ে কিন্তু চলছে। দেখবে একটা ভাব সম্প্রসারণ ছিল, আলো বলে অন্ধকার তুই বড় কালো, অন্ধকার বলে আলো তুই বড় ভালো। সব আলো অন্ধকার এটা নিয়ে তো আমাদের জীবন চলে। আলো হচ্ছে আমাদের জীবনে পথ দেখায়, আর অন্ধকার মানে আমাদের জীবনে বা অবস্টেকলসের কথা বলা হচ্ছে, বাধার কথা বলা হচ্ছে, বিপত্তির কথা বলা হচ্ছে। আচ্ছা, দিস সুটেড, তাহলে এটা সুন্দরভাবে পারফেক্টলি মান্যতা দিত, মেনে নিত, মেনে মানানসই হতো দ্য অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষীটাকে ভেরি ওয়েল, ভীষণ ভালোভাবে। ফর দ্য সিম্পল রিজন, এর সহজ কারণ কি ছিল, দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ট, কারণ তার ন্যূনতম ইন্টেন্ট, কথার অর্থ হচ্ছে উইস বা ডিজায়ার, ইচ্ছা ছিল না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার্স, একজন জ্যোতিষী হওয়ার। তার কারণটা কি ছিল, সে কখনোই জ্যোতিষী হতে চায়নি। হুয়েন হি বিগেন হিজ লাইফ, যখন সে তার নিজের জীবনটা শুরু করেছিল। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। আচ্ছা, সে এমন জানতো না সে তার সাথে কী হবে, টু আদার্স হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হিমসেলফ নেক্সট টাইম। আচ্ছা, সে নিজের ভবিষ্যতে কী হবে যেমন জানতো না, তার থেকেও বেশি জানতো না অন্যদের জীবনে কি ঘটতে, মানে সে সোজা কথা হচ্ছে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কিছু জানতো না একদম। সাধারণ মানুষ যা জানতো তারাও সেটুকু, তার কোনো বেসিক আইডিয়া নেই। আমরা স্টার সম্বন্ধে যে জানি সেও তাই জানে, সোজা কথা কালা একসার ভ্যাঁস বেড়াবার, কোনো তার এই সম্বন্ধে জ্ঞান নেই, এটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলা হয়েছিল। আচ্ছা, দেখো তারপরে, হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ এ স্ট্রেঞ্জার টু দি স্টার্স। আচ্ছা, অপরিচিত, স্ট্রেঞ্জার্স মানে আনফ্যামিলিয়ার, আননোন, অপরিচিত ছিল তাদের কাছে, তারাদের কাছে। অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট মানে হচ্ছে নিরীহ যে খদ্দের ছিল, তারা যতটা অপরিচিত ছিল তারাদের কাছে, সেও কিন্তু গ্রহ নক্ষত্র সম্বন্ধে, এখানে স্টার্স বলা হচ্ছে, এখানে গ্রহ নক্ষত্র এই সমস্ত কিছু বোঝানো হচ্ছে আর কি, তারা দিয়ে দিয়ে তো তারাও কিন্তু ততটা জানে, মানে তারাও যেমন কিছু জানতো না, এও কিচ্ছু জানে না, ঘন্টা কিচ্ছু জানেনি। ইয়েট, যদিও, হি সেড থিংস, সে এমন কিছু কথা বলতো, জিনিস বলতো, হুইচ প্লিজ, যেটা সন্তুষ্ট করতো বা গ্র্যাটিফাই করতো, অ্যান্ড অ্যাস্টনিশ, অবাক করতো, বিস্ময় করতো, সারপ্রাইজ করতো, এভরিওয়ান, প্রত্যেককে। দ্যাট ওয়াজ এ মোর এ ম্যাটার অফ স্টাডি, তাহলে এটা ছিল অনেক বেশি আলোচনা বা না কি বলে পঠন পাঠন, স্টাডি মানে যে বিভিন্ন মানুষকে দেখেছে তারা কিভাবে জীবনযাত্রা করে, যখন দেখায় তো অভিজ্ঞতার মাধ্যমে আমরা শিখি, তাহলে অভিজ্ঞতার মাধ্যমে সে নিজেকে সমৃদ্ধ করতে পেরেছে, তাহলে কি বলা হচ্ছে, মোর ম্যাটার অফ স্টাডি, তাহলে এটা অনেক কিছু পঠন পাঠন বা অনেক কিছু আলোচনার বিষয়ের কথা বলা হয়েছে, ঠিক আছে। মানুষকে দেখার মাধ্যমে শেখার কথা বলা হয়েছে, প্র্যাকটিস, অভ্যাসের কথা বলা হয়েছে। অ্যান্ড শ্রিউড কথার হচ্ছে ক্লেভার, বা আমরা কি বলতে পারি শার্প, তীক্ষ্ণ, ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন যাকে যাকে বলি আর কি, কোথায় কি বলতে হবে খুব ভালো করে জানে। অ্যান্ড গ্রেস ওয়ার্ক, গেস ওয়ার্ক মানে অনুমান করা, যেটাকে আমরা অ্যাজামশন বলি। আচ্ছা,
তাহলে এইগুলো ছিল কি কি ছিল? ম্যাটার অফ স্টাডি, অনেক বেশি মানুষকে বুঝেছে, পর্যালোচনা করেছে, পঠন পাঠন করেছে, অভ্যাস করেছে, শ্রিউড গেসওয়ার্ক, এবং খুব ধূর্ত বা তীক্ষ্ণ কি ছিল তার? অনুমানের ক্ষমতা। অল দ্য সেম, এই সমস্ত কিছু কি ছিল? ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার। তাহলে এই সমস্ত কাজ কি ছিল? প্রকৃতপক্ষে একজন সৎ মানুষের পরিশ্রম। দেখবে চুরি করতে গেলেও কিন্তু পরিশ্রম লাগে, কোথা থেকে চুরি করবে না করবে সেগুলো তার জন্য রেকি করতে পরিশ্রম করতে। তাহলে সে করছে অ্যাকচুয়ালি মানুষকে ঠকাচ্ছে, কিন্তু ঠকানোর জন্যও তাকে পরিশ্রম করতে হচ্ছে, নাহলে পাবলিক মেরে কিন্তু চামড়া তুলে দিবে, পরিষ্কার কথা। পরেরটা, অ্যাজ এনি আদার, অন্য সাধারণ মানুষের মতো, অ্যান্ড হি ডিজার্ভ, তাহলে এটা সে তার পাওয়ার যোগ্য, সে পাওয়ার এটা যোগ্য। দ্য ওয়েজেস, ওয়েজেস মানে পেমেন্টস, মানে যেটাকে আমরা বলছি পারিশ্রমিক, হি ক্যারেড হোম অ্যাট দি এন্ড অফ দি ডে, যে পারিশ্রমটা সে বাড়িতে নিয়ে যেত সেটা কিন্তু পাওয়ার সে প্রাপ্য বা যোগ্য। কেন? কারণ সে এই অন্যায় কাজ করলেও সেটার জন্য সে পরিশ্রম করছে, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমরা আর একটু একটা জায়গা পড়েছিলাম, সেই জায়গাটা বলে দিচ্ছি, এই পার্টটা শুধু আহ, বলে দিলে ভালো হতো, এতটা আমাদের পড়া হয়েছিল। আচ্ছা, হি হ্যাড লেফট হিজ ভিলেজ, সে তার গ্রামকে ছেড়েছিল উইদাউট এনি প্রিভিয়াস নলেজ, প্রিভিয়াস মানে আর্লিয়ার, অতীতে কোনো কল্পনা বা পরিকল্পনা না করে, ভাবনা চিন্তা, থট মানে ভাবনা চিন্তা না করে, আর প্ল্যান মানে পরিকল্পনা। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে সেখানে থেকে যেত, হি উড হ্যাভ ক্যারিড অন, সে যদি সেখানে থেকে যেত তাহলে সে কী কাজ চালিয়ে যেত? চালিয়ে যেতে পারতো দি ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স। আচ্ছা, ফোর ফাদার্স মানে হচ্ছে অ্যানসেস্ট্রাল, ANCESTRAL, অ্যানসেস্ট্রাল, মনে রাখতে হবে। এই অ্যানসেস্ট্রাল কথার অর্থ হচ্ছে পৈতৃক, অ্যানসেস্টার বলে দেবো, ANCSTR, অ্যানসেস্টার। আচ্ছা, নেমলি, যার মধ্যে কি কি ছিল দেখো, টাইলিং দ্য ল্যান্ড, আচ্ছা জমিতে চাষবাস করা, এটাকে বলা হচ্ছে। আচ্ছা, লিভিং, সেখানে বেঁচে থাকা, ম্যারিং, বিবাহ করেন, রাইপেনিং, রাইপেনিং মানে গ্রো ওল্ড, বা আমরা বলতে পারি পরিপক্ক হওয়া, মানে বয়স বাড়া, সেখানে বসে বসে ইন হিজ কর্নফিল্ড। তাহলে কর্নফিল্ড কত হচ্ছে? ভুট্টা ক্ষেত, ভুট্টা ক্ষেত এবং তার অ্যানসেস্ট্রাল হোম, তাহলে পৈতৃক বাড়িতে আর ভুট্টা ক্ষেতের মধ্যে সে নিজেকে পরিপক্ক করতে, তা ক্রমশ বৃদ্ধ হতো, বড় হতো, ওখানেই তার জীবন শেষ। ইউলিসিস কি বলছে? ইউলিসিস থাকতে চাচ্ছে না ঘরের মধ্যে, সে কিন্তু বেরোতে চাচ্ছে। ঠিক আছে, বলে নিঃশ্বাস নেওয়া মানে জীবন নয়, কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে। জীবন মানে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক অভিজ্ঞতার মাধ্যমে জীবনকে সমৃদ্ধ করতে হবে। আচ্ছা, বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা হওয়ার তো ছিল না। হি হ্যাড টু লিভ হিজ হোম উইদাউট টেলিং এনিওয়ান, তাহলে তাকে তার স্বগ্রাম, হি হ্যাড টু, তার বাড়ি ছাড়তে হয়েছিল কাউকে কোনো কিছু না জানিয়ে। অ্যান্ড হি কুড নট রেস্ট, সে ততক্ষণ না থামলেন, টিল হি লেফট বিহাইন্ড, যতক্ষণ না সে ফেলে আসলেন এটাকে, কোথায় কোথায় ফেলে আসলেন? এই কাপেল অফ 100 মাইলস, মানে যতক্ষণ না 200 মানে 200 মাইলস তিনি পেছন ফিরে আসলেন, ততক্ষণ তিনি ফিরে তাকালেন না, ততক্ষণ তিনি থামলেন না, যতক্ষণই তার পেছনে ফেলে আসলেন। কাপল মানে দুই, তাহলে 200 মাইলস। টু এ ভিলেজেস, একটা গ্রামের মানুষের কাছে, ইট ইস এ গ্রেট ডিল, মানে এটা খুব বড় বিষয়। মনে রাখতে হবে, সে তার গ্রাম, তার পরিবার, আত্মীয় স্বজন, তার গৃহ, তার বাড়ি, তার সম্পত্তি, তার চাষবাস, সব কিছু ছেড়ে যাচ্ছে, এটা কিন্তু ছেড়ে যাওয়া সহজ বিষয় নয়। আমাদের জীবনটাকে আমাদের মতো করে ভাবতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে জীবন সহজও নয়, জীবন জটিলও নয়, আমরা একে সহজ করি, আমরা একে জটিল করি। আচ্ছা, আবার জীবন মানে জি বাংলা মানে, মনে রাখতে হবে। অ্যাজ ইফ, যেন মনে হয়েছিল, অ্যান ওশিয়ান ফ্লোট বিউন, এখান থেকে যেন একটা মহাসাগর, মহাসমুদ্র যেন প্রসারিত হয়েছে, মানে অনেক বড় কোনো ঘটনা ঘটে গেছে, এটাই বলা হচ্ছে। আচ্ছা, আমরা ফার্স্ট ডেতে মোটামুটি এতটাই পড়েছিলাম, আজকে এই পার্টটা থেকে আমাদের ক্লাস হয়েছে, মোটামুটি এটা আমরা ক্লিয়ার করে দিলাম। হলো, আজকের মতো তাহলে আপাতত বিদায় নিচ্ছি, যদি কখনো প্রয়োজন হয় তখন বাকিটুকু করা যাবে।